ভার্সিটি ক্যাম্পাসে এক ঝাঁক লোকের ভিড়ের মাঝে ভয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে নাভিলা। প্রথম দিনেই তাকে চড় দিয়ে স্বাগতম জানালো ভার্সিটির সিনিয়র আর ভার্সিটি অর্ধেক মেয়েদের ক্রাশ জায়ান। ছলছল চোখে একবার জায়ানের দিকে আর একবার আশেপাশে সবার দিকে তাকালাম, সাথে সাথে মাথা আবারও নিচু করে ফেললাম। এতগুলো লোকের মাঝে একজন সুঠাম দেহের ছেলের হাতে চড় খাওয়া তো আর কম বড় কথা না। গালের তীব্র পরিমাণ ব্যথা অনুভব করছে, সাথে জ্বলেও যাচ্ছে। চড় খেলাম তো খেলাম, এটাও ক্যাম্পাসে লোক ভর্তি সবার সামনে। দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। জায়ান চোখ মুখ লাল করে তার হাত মুঠো শক্ত করে আমার দিকে তাকিয়ে এসে হুঙ্কার ছেড়ে বললেন, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কী করে হয় আমাকে থাপ্পড় দেওয়া? এই জায়ানকে থাপ্পড় দেওয়ার দুঃসাহস তোমার কী করে হলো? তুমি জানো আমি তোমার সাথে এর জন্য এই মুহূর্তে ঠিক কী করতে পারি? দোস্ত, শান্ত হ প্লিজ। মেয়েটা ভুল করে ফেলেছে, মাফ করে দে। এর মধ্যে জায়ানের মুঠো ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে, ইমার্জেন্সিতে আছে বলে আপাতত কিছু বলছি না। নেক্সট টাইম যদি ভুলেও বাই এনি চান্স আমার চোখের সামনে এসেছো, তাহলে তোমার গালের জায়গায় আর গাল থাকবে না, তক্তা বানিয়ে দিব, ইউ ইডিয়েট! বলে হনহন করে রাগে গজগজ করতে করতে ভার্সিটি থেকে চলে যায় জায়ান, সাথে তার বন্ধুরা। হুট করে এত বড় অপমানের জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। চুপচাপ নিচের দিকে তাকিয়ে চোখে নোনা জলগুলো ফেলছি। বলার মতো বাকি আর রেখেছেন কি উনি? এভাবে কেউ কখনো আমায় অপমান করেনি। আর হাত তোলা তো বাদই দিলাম। হয়তো ওনার মতো অত বড় কোনো উচ্চ ফ্যামিলি থেকে বিলং করি না, মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে ছোট মেয়ে হতে পারি, কিন্তু নিজের মা বাবা অতি খুব আদরের সন্তান। তারা কখনো ভুলেও আমার গায়ে ফুলের টোকাও দেয়নি আজ পর্যন্ত। আর থাপ্পড় তো দূরে থাক, জানি ভুলটা প্রথমে আমারই ছিল, কিছু না বুঝে যাচাই না করে চড় দেওয়া ঠিক হয়নি, কিন্তু আমি তো সরি বলেছি তার জন্য। হঠাৎ রিয়া কাঁপা কাঁপা গলায় আমার সামনে এসে বলল, দোস্ত ঠিক আছিস? আমি ছলছল চোখে রিয়ার দিকে তাকালাম। মাথা ডানে বামে দুই দিকে মাথা ধুলালাম, যার অর্থ নেই। আমি বাড়ি যাব রিয়া। আর ক্লাস করবি না? ক্লাস করার মতো আমার মুখ রাখছে সেই লোক। এখন ক্লাসে গেলেই সবার হাসি তামাশা রোলের পাত্র হব। আজ আর ক্লাস করার শক্তি বা মুড অবশিষ্ট বাকি আমার মধ্যে নেই। তুই একটা রিক্সা ডাক। হ্যাঁ দেখছি দোস্ত, তুই দাঁড়া। রিয়া গিয়ে ভাগ্যক্রমে মিনিট দুইয়ের মধ্যে রিক্সা নিয়েও আসলো। রিক্সায় উঠলাম আমি আর রিয়া। বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রিক্সা নিজ গতিতে চলছে আর আমি ফুপিয়ে কান্না করছি। দোস্ত, তোর খুব খারাপ লাগছে তাই না? গাল পুরো লাল হয়ে গিয়েছে, ব্যথা করছে খুব? বিশ্বাস কর দোস্ত, কেউ চড় দিলে হয়তো এত ব্যথা করতো না, কিন্তু দিয়েছে তো পাথর ঘাটে শক্ত পাথর দিয়ে বাড়ি, তাই করছে। দোস্ত সরি, ভুলটা হয়তো আমারই ছিল। তুই সরি কেন বলছিস গাধা? নাক টেনে টেনে বলল। আমার জন্য তুই তখন ক্যাম্পাস ঘুরে দেখতে রাজি হয়েছিলিস। আমি যদি তখন এমন কিছু না বলতাম তোকে, তাহলে ধুর বাদ দে তো। কপালে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। এখানে তোর বা আমার কাউরে হাত ছিল না। এখন ভুলেও এই ব্যাপারে ভাইয়া বা বাসার কাউকে কিছু বলিস না। আচ্ছা, এবার তাদের পরিচয়পত্র দেয়া যাক। এনি হলেন ফাতেমা জোহরা নাবিলা, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পরিবারের সাথে নারায়ণগঞ্জ থাকে। বাবা একজন বেসরকারি স্কুলের টিচার, ভাইয়া একজন ব্যাংকার। ফাতেমা দেখতে উজ্জ্বল ফর্সা, চঞ্চল স্বভাব, গুলুমুলু, কিন্তু বেশ মায়াবতী। দেখতে যতটা সুন্দর ততটাই দুষ্ট। দেশের নামকরা ব্যবসায়ী একমাত্র ছেলে নিহন্ত রহমান জায়ান। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, উজ্জ্বল ফর্সা, খোঁচা খোঁচা দাড়ি, ফিট জিম করা বডি, নিব্র নীল চোখ জোড়া। দেখতে কিছুটা ইরানি নাগরিকদের মতো। দেখতে যতটা সুন্দর, রাগ উঠলে ততটাই ভয়াবহ। রাগ যেমন তার নাকের ডগায় কথা কথা এসে থাকে। ফ্ল্যাশব্যাক। আজ ভার্সিটিতে প্রথম দিন ছিল আমার। সপ্তাহখানেক আগে ভার্সিটির ক্লাস শুরু হয়েছে, কিন্তু অসুস্থ থাকায় আমি এতদিন আসতে পারিনি। ভার্সিটিতে এসে ডানে বামে না তাকিয়ে রিয়ার সাথে নিজের ডিপার্টমেন্টে এসে ক্লাসে চুপচাপ বসে পড়ি। নতুন কোনো পরিবেশে নিজেকে সহজে খাপ খাওয়াতে পারি না, এটা আমার একটা স্বভাব। তখন চুপচাপ আশেপাশে মানুষ আর পরিবেশের সংকেতগুলো শুধু বোঝার চেষ্টা করি। দোস্ত, রিয়া বলল, আমাদের ভার্সিটিটা অনেক সুন্দর তাই না? না মানে, তুই তো বললি সুন্দর না, তাহলে আমি কি আর বলবো? দূর। আচ্ছা শোন না নাবু বেবি, কি বলতে চাস তা ঝেড়ে কাশ। মাখন কম ইউজ কর। চল না একটু ভার্সিটিটা ঘুরে দেখি। তেমন করে তো আর দেখা হলো না। এই না, স্যার এখন চলে এসে পড়বে, আর আমি এমনিও 1 সপ্তাহ ক্লাস মিস করেছি।
তাই প্রথম ক্লাসটা আপাতত কিছুতেই মিস করতে চাইছি না। আরে কিছু হবে না, চল, তুই যা, আমি যাব না। বারে, এই ছিল তোর মনে? তোর সাথে ঘুরে দেখবো বলে আমি এখনও ভালো করে ঘুরে কিছু দেখিনি, আর সেই তুই বলছিস তুই যা? যা, তোর সাথে আর কথাই বলবো না। আরে আমার ড্রামা বাজরে। ঠিক আছে চল, আর গাল ফুলানোর নাটক করতে হবে না। রিয়া আর আমি পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছি। এক একটা ডিপার্টমেন্ট ভবন আলাদা। এক ভবন থেকে এক ভবনে যেতে পাক্কা 5 থেকে 7 মিনিট সময় লাগে। পুরো ভার্সিটিতে কৃষ্ণচূড়ার গাছের সমাহার। গেট থেকে সরু রাস্তাটা স্বাগতম জানানোর জন্য কৃষ্ণচূড়া ফুলের পাপড়িতে ভরে আছে মনে হচ্ছে। ভাই আসলে ঠিকই বলেছে, ভার্সিটি আসলে অনেক সুন্দর। হঠাৎ বেখেয়ালিভাবে হাঁটায় পিছু থেকে ওড়না টান অনুভব হলো। মনে হলো কে যেন পিছু থেকে টান দিয়ে উঠল। কে আবার টান দিবে? আমি বিরক্ত নিয়ে ওড়না টান দিয়ে ঠিক করে সামলিয়ে হাঁটতে নিলে আবারও পিছু থেকে কে যেন টান দিয়ে উঠল। তার টানার ফলে আমার ওড়না ঘাড়ি থেকে অনেকটাই পিছে চলে গেছে। গায়ে অল্প একটু অংশ অবশিষ্ট ছিল। একে তো সেফটি পিন আটকাতে ভুলে গেছি, দ্বিতীয়ত সিল্কি কাপড়ের ওড়না ছিল যা এক টানেই চলে গেছে। আমি কপাট রাগ নিয়ে যেই না পিছে ঘুরে তাকাবো অমনি আমার মেজাজ গেল তীব্র মানে চোটে। আমার পিছু একটা সুদর্শন ছেলে দাঁড়ানো, ফোনে কার সাথে যেন কথা বলছে। হাবভাব এমন সেই কিছু করেনি। দেখতে সুন্দর হলে কি হবে, অতটাই অসভ্য বদ্ধ লোক। আমার দিকে ড্যাব ড্যাব করে হাঁ করে তাকিয়ে আছে, আবার যেন কিছুই করেনি। আমি কপাট রাগ নিয়ে কিছু না বলে তার গালে সজোরে এক চর মেরে দিই। হুটহাট চর মারায় রিয়া ভয়ে আঁতকে উঠল। নাবু, কি করলি কি তুই? ভয়ত গলায় আমার হাত চেপে ধরে বলল রিয়া। কি করলাম মানে দেখতে পাচ্ছিস না তুই? উনি কত বড় অসভ্য লোক দেখছিস? মেয়ে দেখলেই এটা স্যাস্ট্রামি। আরে আরে চুপ কর বোন, সামনে তাকা, তারপর কথা বল ডাফার। আমি বিরক্তি নিয়ে সামনে তাকিয়ে দেখি আমার সামনে ছোট 10 থেকে 12 বছরের ছোট একটা মেয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। এক হাতে তার গোলাপ ফুলের ছোট ঝুড়ি, আর এক হাতে আমার ওড়নার এক অংশ। এবার বুঝতে কোথাও আর সমস্যা হলো না, রাগের মাথায় আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। জিভ দিয়ে ঠোঁট কিছুটা ভিজিয়ে আমতা আমতা করতে করতে মানে বলছিলাম ভাইয়া। ছোট বাচ্চাটা ভয়ে আমার দিকে আর জায়ানের দিকে তাকিয়ে ওড়না ছেড়ে দিয়ে এক দৌড়। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে সরি, আসলে আমি বুঝতে পারিনি। আর কিছু বলার আগেই সবার সামনে ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে জায়ান। বর্তমানে রিক্সা থেকে নেমে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে রান্নাঘরে দেখতে পেলাম। বিনা কোনো টু শব্দ না করে চুপচাপ নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দীর্ঘ শ্বাস ত্যাগ করে কাঁধের ব্যাগটা রাগে বেডের উপর ছুঁড়ে ওয়াশরুমে গিয়ে লম্বা এক শাওয়ার নিলাম। বিছানায় এসে শরীর একদম এলিয়ে দিলাম। সাথে সাথেই গালের সাথে পাল্লা মেপে মাথা প্রচণ্ড ব্যথা ভর করলো। মনে হচ্ছে কেউ আমাকে গালে চর মারেনি, 10 ইঞ্চি ইট ছুঁড়ে মেরেছে। বিছানায় গায়ে এলিয়ে দিতে ঘুমের রাজ্যে চলে গেলাম। হাতের কাছে যাই পাচ্ছে তা ছুঁড়ে ভাঙচুর করছে জায়ান। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। আজ পর্যন্ত কেউ তার চোখের দিকে তাকিয়েও ভালো করে কথা বলেনি, আর সেই জায়গায় 2 দিনের আশা কে না কে তাকে ভার্সিটি সবার সামনে চর দিল। যাই বলিস দোস্ত, মেয়েটাকে পুরো ভরা ক্যাম্পাসের মাঝে তোর মারা একদমই ঠিক হয়নি। আমি কি মেয়েটাকে নাচতে নাচতে বিনা কারণে চর দিয়েছি? মেয়েটা কি আমাকে মারেনি? তখন তোর কাছে তো ঠিক বেঠিক বলে মনে হয়েছিল। তোর চরের সম্পর্কে আমার ধারণা আছে, তাই বলছি। বাচ্চা একটা মেয়ে ভুল করে তোকে চর দিয়ে ফেলছে, তার জন্য তো সরিও বলেছে। জায়ান রাগ নিয়ে বলল, লাইক সিরিয়াসলি শিহাব, এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড হয়ে আমার হয়ে কথা না বলে তার হয়ে কথা বলছিস? এটাও কার জন্য? এই অপরিচিত মেয়ের জন্য? দেখ, তুই আমাকে ভুল বুঝছিস, শিহাব বলল। তোর যা মনে হয় হোক, আই ডোন্ট কেয়ার। ওই মেয়ের সাহস কী করে হয় নিহান্ত রহমান জায়ানের গায়ে হাত তোলার? এর ভয় ভয়াবহ শাস্তি তো তাকে পেতেই হবে। ভাইয়া, কি হচ্ছে কি এসব? তুই এখনও কি ছোট বাচ্চা? নিচে যে দাদি অসুস্থ তা তুই ভুলে গেলি, আর রেডি হোসনি কেন? আমাদের যে একটু পর বের হতে হবে সে খেয়াল আছে তোর? পিছু থেকে জায়ানের বড় বোন অহনা এসে রেগে বলে উঠল, তুই যে আপি, আমি আসছি। আর যেন কোনো ভাঙচুরের টু শব্দ না হয়। আচ্ছা। অহনা যেতে জায়ান সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, অ্যাট এনি হাউ তুই মেয়েটার ফুল ইনফরমেশন বের কর শিহাব। বি রেডি অ্যান্ড প্রিপেয়ার ইউর মাইন্ড ফর টুমোরো মাই পানিশমেন্ট মিস হোয়াট এভার। মার ডাকে বিকেলবেলা ঘুম ভাঙল নাবিলার।
ঘুম থেকে উঠে বড়সড় এক টাসকি খেলো। থতমত খেয়ে ভয়ত্ব গলায় মার দিকে তাকিয়ে বলল, এইসব কি আম্মু? কি আবার? ভিজে টাওয়াল দেখছিস না? 103 ডিগ্রি জ্বর আবার বাঁধলি কি করে? 1 সপ্তাহ হয়নি যে সুস্থ হয়েছিস, আবারও সেই জ্বর এসে হাজির? চিন্তিত সুরে বললেন মা। বিশ্বাস করো আম্মু, আমি একটু বাধাতে চাইনি, সে নিজে এসে হাজির হয়েছে তোমার বাড়ি। কত বড় বেয়াদব লোক, বিনা নোটিশে খালি আমার সাথে দেখা করতে এসে পড়ে দেখছো আম্মু? ঠোঁট উল্টিয়ে ইনোসেন্ট ফেস করে বলল মিসেস উম্মে। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এখন চুপচাপ ওষুধটা খেয়ে নে। আমি জলপট্টি দিয়ে দিয়েছি, আশা করছি তাতে কিছুটা হলেও জ্বর কমে আসবে। হাতে নাপা এক্সট্রা দিয়ে বলল, উফ, এই ব্যাটা জ্বরের জন্য এখন বিনা কারণে অকারণে আমাকে সকাল বিকাল আবারও নাপা এক্সট্রা খেতে হচ্ছে, বিরক্তিকর। যখন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবি আর সারাদিনে ফোন কম কোথাবি তখন দেখবি 2 দিন পর পর জ্বর তোর কাছে আসতেও চাইবে না, আর না তখন সকাল বিকাল নাপা খেতে হবে। এই তোমরা সব মারা এমন কেন বলো তো? কেমন আবার? এই যে কথায় কথায় খালি খাওয়া দাওয়ার কথা বলো, আর কিছু হলেই আমার বাচ্চা মাসুম নিষ্পাপ ফোনকে বকা দাও। কারণ আম্মু, দিন দিন আমাদের বাসায় এমন 12 মাসের ফার্মের রোগী কোথা থেকে আসছে? কপাল কিছুটা খাত করে রুমে এসে বলল নাফিস। ভাইয়ের এমন অদ্ভুত উটকো কথা শুনে বিরক্তি নিয়ে বিপরীতে নাফিলা বলল, মানে জ্বর আসলো কি করে? নিশ্চয়ই তুই বাইরে উল্টাপাল্টা কিছু খেয়েছিস। এই মা, ভুলে গেলে ভাইয়া, জ্বর যে আমার পুরাতন প্রেমিক বীর পুরুষেরা কি আর আসার আগে বলে আসবে, ও গো প্রিয়তমা আমি আসছি গো, শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। মায়ের জিনিস? হাত দেখিয়ে বলল নাফিস। বারে, আজ যে প্রশ্ন জিজ্ঞেস করবা তুমি, তার উত্তর দিতে গেলে তখন বলবা মায়ের জিনিস? এটা কেমন কথা ভাইয়া? আম্মু পাশের বাসার আন্টি আসছে, তোমাকে খুঁজছে, কি জানি লাগবে তার। তুমি যাও, আমি আছি ওর সাথে। কিছুটা বিরক্ত নিয়ে বলল, আচ্ছা যাচ্ছি। মা রুম থেকে যেতেই নাফিস চট করে পড়ার টেবিলে সামনে থেকে ছোট কাঠের টুলটা নিয়ে বোনের পাশে এনে আয়েসি ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে বসে কালো শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করতে করতে বলে উঠল, নার্ভাসনেস না ভয়? একটাও না। তাহলে তো জ্বর আসার কথা ছিল না। কিছু হয়েছে? ভার্সিটিতে কেউ কিছু কি বলেছে তোকে? চোখ ছোট করে জিজ্ঞেস করলো। নাবিলা ভাইয়ার কথা শুনে ভয়ে কিছুটা হকচকিয়ে গেল। চুপ করে আছিস কেন? এভরিথিং অল রাইট? নাবিলা জিভ দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে হেসে বলল, দূর, কে কি বলবে? এমন কিছুই না, তুমি সব সময় আমাকে নিয়ে বেশি ভাবো ভাইয়া। এমন কিছু না হলেই ভালো। আচ্ছা, ফার্স্ট ডে অ্যাট কলেজে ঠুকু, ভার্সিটি কেমন কাটলো তোর? ভার্সিটির নামটা শুনেই হাসি খুশি মুখটা আবারও মলিন হয়ে গেল। নাবিলা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভালো ছিল। তুমি আসলে ঠিক বলেছিলে, ভার্সিটিতে আসলেই অনেক সুন্দর। আর ভার্সিটির সিনিয়র দিয়ে আমি কি করব ভাই? কি আর করবি? বড় সড়ো আমার জন্য একটা মেয়ে খুঁজবি, আর নিজে যে সুযোগ বিলুপ্ত করে একটা ছোটোখাটো প্রেম করবি। ছোটোখাটো কিন্তু বড় সড়ো না, আগেই বলে দিলাম। ওয়াও, আইডিয়াটা কিন্তু মন্দ না, জোশ ছিল। কিন্তু সমস্যা হলো, আমার পরম আদরের আব্বাজানের কানে বাই এনি চান্স এই কথাটা ফোড়ন কেটে গেলে বড়সড় স্ট্রোক করবে। তার সাথে সাথে এই ভয়ঙ্কর অপরাধে তোমার পাছায় এক লাথি দিয়ে বেরও করে দিতে পারে বাসা থেকে। বিশ্বাস নেই আব্বু কী থেকে কি করে ফেলে। 2 ভাই বোন একে উপরের দিকে তাকিয়ে একসাথে হো হো করে হেসে দিল। ব্যালকনিতে মৃদু আলোতে ইজি চেয়ারে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে জায়ান। এটা তার ডেইলি রুটিন। রাতের এই সময়টা বাসায় বসে অফিসের ফাইলগুলো চেক করা। ঘড়িতে ডং ডং আওয়াজ হতেই সচেতন চোখে ল্যাপটপ থেকে একবার চোখ তুলে ঘড়ির দিকে তাকালো জায়ান। 10টা মতো বাজছে। ঘড়ি থেকে চোখ ফিরিয়ে ছোট একটা ক্লান্তির নিঃশ্বাস ছেড়ে কাঁধে হাত দিয়ে 2 দিকে কাঁধ নাড়িয়ে কাজের দিকে পুনরায় মন দেওয়ার চেষ্টা করলো। অন্ধকার ভুতুড়ে রুমে প্রবেশ করার আগে বুকে 2-3 বার থুথু দিল মুন্না। তার কাছে এই বাসার মধ্যে এই ঘর কম অদ্ভুত ভুতুড়ে লাইব্রেরি বেশি মনে হয়। 3 বছর ধরে এই বাসায় কাজ করছে, কিন্তু এখনও দোতলার এই রুমটাতে আসতে তার বড্ড ভয় করে। তার মূলত কারণ, বেশিরভাগ সময় এই রুমটার লাইট বন্ধ থাকে আর আসবাবপত্র চেয়ে মোটা মোটা বইয়ের দিকে তাক ভরা। তার মতে গোটা গোটা বইয়ের মাঝে গভীর ভূতের বসবাস থাকে। এই কথা তার গ্রামের রহমত চাচা থেকে শুনেছিল একদিন। তারপর থেকে তার যত সব ভয়। এক বুক সাহস নিয়ে আয়াতুল কুরসি পড়ে রুমে এসে আশেপাশে চোখ বুলিয়ে দ্রুত পায়ে ব্যালকনিতে আসলো মুন্না। বুকে এক হাত দিয়ে বলল, ভাইজান, আফামনি আপনার লেগা
কালা চা পাঠাইছি। ওটা কালা চা নামুন না, ব্ল্যাক কফি হবে। হয়, ওইটাই পাঠাইছি। এখানে রাখ, আমি পরে খাচ্ছি। ল্যাপটপে চোখ রেখেই বলল জায়ান। ভাইজান, আফামনি একে খান কথাও জিজ্ঞাইছে। আপনি কি অহন ডিনার করবেন না পরে? ঠিক নেই, আপুকে বল অপেক্ষা করতে না, আমি পরে এসে করে নেব। আচ্ছা। ডান হাত বাড়িয়ে কফির মগ মুখের সামনে এনে 2-1 চুমুক দিতেই হঠাৎ ফোনে মেসেজের টুংটাং টোন বেজে উঠল। জায়ান আরও চোখে একবার ফোনের দিকে তাকালো, পাত্তা না দিয়ে আবারও নিজের কফি খাওয়াতে মন দিল। কিন্তু বেশি সময় আর হতে পারল না। এবার ফোন বাবাজি বেজে উঠল তার বাজখাই আওয়াজে। জায়ান কফির মগটা কাচের ছোট্ট টি টেবিলে রেখে বিরক্তি নিয়ে ফোন হাতে নিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল সাথে সাথে শিহাব নামটা। ফোন রিসিভ করে কানে দিতেই ওই পাশ থেকে চটজলদি দ্রুত ফোন কেটে বলে উঠল, দেখেছিস? কি দেখব? কিছু কি দেখার কথা ছিল আমার? আরে ডিটেলসের কথা বলছি গাধা। কিসের ডিটেলস? বনিতা না করে সারমর্মটা একটু ঝেড়ে ক্লিয়ার করে বল। আরে সে মেয়ের কথা বলছি। কোন মেয়ে? আরে যে তোকে সেদিন চর দিল। শিহাবের কথা শুনে মুহূর্তে জায়ানের মস্তিষ্ক আনাচে কানাচে বারবার চর কথাটা এসে নাড়া দিয়ে উঠল। আর চোখের সামনে ভেসে উঠল সেই দিনের মেয়েটা। সে তো এই 2 দিনের কাজের চাপে একদমই কথাটা ভুলে গিয়েছিল তাকে যে কেউ চর দিয়েছিল। জায়ান খট করে ফোনটা রেখে দিল। চট করে ফোনের মেসেজ অপশনে আসলো। স্ক্রিনে তাকিয়ে নাম ফাতেমা জোহরা নাবিলা, অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, জেলা নারায়ণগঞ্জ। ওহ আইসি, মিস নারায়ণগঞ্জা বলেই এত দুঃসাহস? সমস্যা নেই মিস, এই জায়ান সব কিছু প্যাকেট করে তোমাকে অতি শীঘ্রই এখান থেকে পাঠিয়ে দিবে, বাঁকা হেসে বলল। এতটুকু পড়তে আবারও শিহাব ফোন দিল। ফোন রিসিভ করতে শিহাব বলে উঠল, দেখেছিস? নাও দ্য গার্ল উইল বি গন ডুড। বাসার নিচে কড়া কাঠফাটা রোদের তেজের মাঝে দাঁড়িয়ে আছে নাভিলা। ফর্সা চেহারাটা রোদের তাপে কিছুটা লাল হয়ে আছে, তার সাথে তাল মিলিয়ে চেহারাও কিছুটা ঘেমে শেষ। গায়ে নতুন রংধনুর ওড়নার এক কোনায় দিয়ে একটু পরপর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিচ্ছে ডান হাত দিয়ে, আর বিরক্তি নিয়ে কিছুক্ষণ পরপর ডানে বামে তাকাচ্ছে। কিন্তু এতে ফলাফল হলো শূন্য। জর্জেট ওড়না দিয়ে কি আর ঘাম মোছা যায়? বিরক্তি নিয়ে এবার বাম হাতটা উঁচু করে চকচক সিলভার ক্লাবের ঘড়ির দিকে এক নজর তাকালো, আর মুখ থেকে সাথে সাথে আচমকা আওয়াজ বের হলো। 7:35 বাজছে, রিয়ার আসার কোনো নামগন্ধ নেই। 8:20 নারায়ণগঞ্জ টু ঢাকা তাদের বাস। বাই এনি চান্স যদি মিস হয়ে যায়? এই মেয়ে কি এখনও নাকের ডগায় প্রাণ সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে? তা ভেবে খুব রাগ উঠছে নাবিলার। রাগের সামনে ধুমধাম করে এক কদম দিয়ে ছোট এবড়োথেবড়ো গল্লিটা পার হতেই তার সামনে মোড়ে হঠাৎ লাল রঙের একটা মিশু এসে সজোরে ব্রেক কষে থামল। হুটহাট এমন কিছু হওয়াতে নাবিলার মেজাজ গেল আরও চটে। যে না বাজখাই আওয়াজে ড্রাইভারকে ঘুরে কঠিনতম কিছু কথা বলতে যাবে, অমনি মিশুর পেছনের সিট থেকে রিয়া হাত নাড়িয়ে তাড়া দিয়ে তাকে মিশুতে উঠতে বলল। রাগে গজগজ করতে করতে নাবিলা চুপচাপ মিশুতে উঠে রিয়ার পিঠে ধুম করে এক কিল বসিয়ে দিয়ে রিয়ার পাশে এসে বসল। ওই হারামি ছেমড়ি, মারলি কেন? ওই বদ্দের নানি, লেট করলি কেন? কই লেট করেছি? তোর জন্য আমি পাক্কা দমে 10 মিনিট এই কাঠফোটা রোদের মাঝে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর তুই বলছিস লেট করস নাই? রাখতে ফুসতে ফুসতে বলল। তো তো মানে? দেখ, একদমই হুদাই চিল্লাবি না আমার উপর, নাবু। একে তো এই ধরিত্রী দুনিয়াতে 40 টাকায় একটা রিক্সা পাওয়া মহা মুশকিল, তার উপরে গরমের মধ্যে তোর এমন ঘ্যান ঘ্যান প্যান প্যান ভাল লাগতেছে না আর কিছু আমার। নাবিলা আর কিছু বলল না, রাগে চুপ হয়ে গেল। পাক্কা 2 ঘন্টা জার্নি করে ভার্সিটিতে আসলো নাবিলা আর রিয়া। রিক্সা থেকে চট করে দুজন নেমে ভাড়া মিটিয়ে সামনে হাঁটা দিল। 2 বান্ধবী কথা বলতে বলতে হাসি মুখে ভার্সিটি গেট পেরিয়ে ক্যাম্পাসে আসতে হঠাৎ কোথা থেকে যেন একরাশ পিনা মশামকি ভরসাতে নীল বৃষ্টির পানি এসে তাদের বরণ করে নিল। যেন তাদের বরণ করে নেওয়ার জন্যই মূলত এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। তারা আসলে শুধু তাদের উপরেই আজ বর্ষণ হয়ে নামবে। 2 জন পুরো ভিজে টুইটুম্বুর কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে। একে অপরের দিকে অসহায়ভাবে বিস্মিত নয়নে হ্যাঁ করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আসলে তাদের সাথে এটা হলোটা কি। হুটহাট এমন কিছুর জন্য তারা মোটেও একদম রেডি ছিল না। রিয়ার কাঁদো কাঁদো হয়ে এবার নিজের দিকে তাকালো। তার পরনে ডার্ক কফি কালার জামাটা
নিমিষেই কেমন ফ্যাকাশে হয়ে গেছে। নাবিলার গায়ের নতুন ধবধবে সাদা জামাটা সামনের দিকে কিছুটা ছোপ ছোপ নীল হয়ে আছে, সাথে রংধনু ওড়নার এক পাশও নীল হয়ে গেছে মনে হচ্ছে। হাফ নীলের মধ্যে অদ্ভুত বলপেন করা, সাথে মুখ হাতও নীল হয়ে গেছে। ড্রেসটা আপাতত দেখতে খুব বিশ্রী লাগছে। খুব শখ করে অনলাইন থেকে জাতীয় ড্রেসটা অর্ডার করেছিল। 700 টাকা দিয়ে সেই কম কথা? যা কয়েক ঘন্টা ব্যবধানে পুরো দমে করুণ অবস্থা পরিণত হলো আজ। ওই হুটহাট একরাশ নীল রঙের পানির মেঘ বৃষ্টি খুঁজে চোখ দুটি রক্তলাল করে যখন হাত মুঠো শক্ত করে সামনে কটমট করে তাকালো, তখন তাদের থেকে কিছু দূরে একগুচ্ছ ছেলে মেয়ের মাঝে দুষ্টু হাসি মাখা অতি চেনা সে ভয়ঙ্কর মুখ দেখতে পেল নাভিলা। বুঝতে আর কোথাও সমস্যা হলো না যে এই বিনা মেঘের গর্জন তাদের উপরে কোনোভাবে সেই দিনের সে ভয়ঙ্কর ছেলেটাই করেছে। কৃষ্ণচূড়া গাছটার নিচে বাইকের সাথে হেলান দিয়ে জায়ান 10-12 জন ছেলে মেয়ের ভিড়ের মাঝে প্যান্টের পকেটে হাত ঢুকে নাবিলার দিকে কিলার লুক ট্যাগ করে দাঁড়িয়ে আছে। মুখে তার এক চিলতে আঁকাবাঁকা দাঁতের বিশ্বজয়ের মুচকি হাসি। এবার বাইক থেকে শটান হয়ে দাঁড়িয়ে ফর্মা বাম হাতের সাদা শার্টের ফোল্ড করা হাতাটা ঠিক করতে করতে এবার সে ধীর পায়ে নাবিলার সামনে আসলো। সাথে আশেপাশে একবার চোখ বুলিয়ে ভালো করে সবাইকে দেখে নিল। সেই দিনের মতো আজও মুহূর্তে একটা ছোটোখাটো ভিড় জমে গেছে। পাবলিকের আর ফ্রিতে কিছু মিস করার স্বভাবটা আর গেল না। যদি হয় সেটা আবার ফ্রিতে বিনোদন, তাহলে তো কথাই নেই। জায়ানের মুখে এত হাসি দেখে নাবিলা বিরক্তিটা মস্তিষ্কে এসে নাড়া দিয়ে বড্ড বিষাক্তহীন করে তুলছে। মনে প্রাণে চাচ্ছে সজোরে ঠাটিয়ে এ ছেলের গালে এক চর বসিয়ে লাল করে দিতে। এই কেমন ফাইজলামো রে ভাই! ফাইজলামের একটা লিমিটেড থাকে। দাঁতে দাঁত চেপে কটমট করে জায়ানের দিকে তাকিয়ে আছে নাভিলা। জায়ান একবার চোরা চোখে নাভিলার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল। বুঝতে পারল সে খুব ভয়ঙ্করভাবে রেগে আছে আর তার দিকে লাল বর্ণ হয়ে তাকিয়ে আছে। চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে ধবধবে সাদা বুকের শার্টের মাঝ বরাবর বাজ করতে করতে বলে উঠল, ওয়েলকাম টু ঢাবি মিস নারায়ণগঞ্জা। নাভিলা জায়ানের সামনে এসে কপালের খাটটা হালকা করে চোখে চোখ রেখে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। মোস্ট ওয়েলকাম মিস। কিন্তু কি বলুন তো, আপনি আমাদের এত সুন্দর করে স্বাগতম জানালেন, এখন আমারও তো উচিত বিনিময়ে আপনাকে কিছু উপহার দেওয়া, তাই না? আচ্ছা আপনি বলুন তো, আপনাকে এই মুহূর্তে ঠিক কী দেওয়া যায়? আমি না আবার নিজের কাছে কারো ঋণ বেশি দিন রাখা একদমই পছন্দ করি না। বড় মনের বালিকা তো, তাই। নাইস জোকস। এই নিহান্ত রহমান জায়ানকে আজ পর্যন্ত টক্কর দেওয়ার মতো কারও দুঃসাহস হয়নি। তোমার সাহস আছে বলতে হবে। আই এম ইমপ্রেস। কিন্তু কি বলো তো মিস, নিজের এই ছোট্ট মাথায় অযথা এত কষ্ট আর বেশি চাপ দিও না। আমার সাথে লড়তে আসলে যে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বলে জায়ান নাবিলার দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে ঘুরে সামনের দিকে হাঁটা দিল। মিস্টার নিহান্ত। হঠাৎ পিছু থেকে ডাক পড়ায় জায়ান থেমে গেল। কপাল কিছুটা খাত করে ভ্রুকুটি কুচকে যেই না পিছে ঘুরে তাকালো, অমনি তার মুখের উপর বালতির অবশিষ্ট পানিটুকু এসে পড়ল। নাবিলার এমন কার্যকলাপে শিহাব চোখ বড় বড় করে তাকিয়ে আছে, উৎসুক নিয়ে একবার নাবিলার দিকে একবার জায়ানের দিকে তাকাচ্ছে নেক্সট কী হবে বোঝার জন্য। রিয়া ভয়ার্ত হয়ে মুখে অটোমেটিকলি 2 হাত চেপে বলে উঠল, সর্বনাশ। জায়ান রাগে ফুঁসছে। জায়ানের চোখ মুখ কপাল ভয়ঙ্করভাবে রাগে লাল হয়ে আছে। ফর্সা কপালে সবুজ কয়েকটা রগ স্পষ্ট ফুলে উঠেছে। ডান হাত দিয়ে কপালে বিন্দু বিন্দু নীল রঙের পানিগুলো চেপে মুছে দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে উঠল, হেই! এবার হিসাবটা কিছুটা বরাবর হলো, তাই না? বালতিটা হাত থেকে নিচে নামিয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, তোমার সাহস কী করে হলো আমার সাথে এমন কিছু করার? জায়ান বলল, ওহ প্লিজ মিস্টার নিহান্ত, একদমই চেঁচাবেন না তো। কাকে আপনার এই অযথা রাগ দেখাচ্ছেন আমাকে? কিন্তু কেন? কিছু বলার আগে একবার ভাবুন তো, আপনি আমার সাথে ঠিক কী করেছেন? পরের জন্য খাল কাটলে সে খালে নিজে পড়লে কেমন লাগে? খুব রাগ উঠছে আমার উপর, তাই না? আমারও উঠেছিল। বিশ্বাস করুন সেই সময়ে ঠাটিয়ে এক চড় দিতে মন চেয়েছিল আপনাকে, কিন্তু সিনিয়র বলে কিছু বলিনি। চুপচাপ সব সহ্য করেছি। তুমি কাকে কী বলছো আদৌ বুঝে বলছো তো? রাগে কটমট করে বলল, জি, আমি আপনাকেই এই নিহান্ত রহমান জায়ানকে কথাগুলো বলছি। আমাকে বাকি সবার মতো দুর্বল বা অবলা ভাবার একদমই ভুল করবেন না। আমি নিজের জন্য যথেষ্ট পরিমাণ ফাইট করতে জানি, তাই নেক্সট টাইম আমার থেকে দূরে থাকবেন। বলে নাবিলা হনহন করে ভিতরে চলে গেল। শিহাব নাবিলা যাওয়ার দিকে
তাকিয়ে জায়ানের কাঁধে হাত দিয়ে বলে উঠল, দোস্ত, হোয়াট এ টাসান, জাস্ট ওয়েন্ট অ্যান্ড সি। আমি এ মেয়ের লাইফকে হেল না করেছি, আমার নামও জায়ান না। জায়ান শিহাবের দিকে তাকিয়ে রেগে বলে উঠল। ওয়াশরুমে বড় আয়নার দিকে তাকিয়ে আছে নাবিলা। মুখের অবস্থা খুব বাজে, আর জামার কথা তো বাদই দিলাম। পানির কলটা ছেড়ে পানি দিচ্ছে চোখ মুখে আর রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার পাশে রিয়া দাঁত দিয়ে নখ খাচ্ছে আর ভয়ে ওয়াশরুমে পায়চারি করছে। তার এখন ওয়াশরুম থেকে বের হতেও কেমন যেন ভয় করছে। যদি আবারও হুটহাট কিছু হয়। এতদিন গল্পের মধ্যেই শুধু শুনে এসেছে সিনিয়রদের হাতে জুনিয়রদের র্যাগ হয়, কিন্তু কে জানতো তারা একদিন এসবের ব্যঙ্গা শিকার হবে। বোন, তোর ভয় করছে না? না। তুই এত শান্ত কিভাবে আছিস ভাই? কারণ তুই অশান্ত আছিস তাই। রিল্যাক্স রিয়া, মাথায় জগা খিচুড়ি করা বন্ধ কর। রিয়ার কাঁধে 2 হাত দিয়ে বলল, কিভাবে বন্ধ করব বল? আমার যে বড্ড ভয় করছে। যদি আবারও কিছু হয়? আজকের মতো কিছু আর হবে না, এটা নিয়ে তুই নিশ্চিন্ত থাক। আজকের করা অপমান হজম করতে তার বেশ হেসপেশ হবে, তাই আপাতত কিছু করবে বলে মনে হয় না। চল ক্লাসে যাই। ক্লাস করতে হবে তো? হ্যাঁ চল। বাসায় এসে দেখি ফ্ল্যাটের মেন দরজাটাই খোলা। অদ্ভুত তো, আম্মু এই দিন দুপুরে গেট খুলে রাখছে কেন? বাই এনি চান্স এই দিন দুপুরে কোনো চোর আবার আসলো না তো বাসায়? আম্মু ভেতরে হন্তদন্ত হয়ে এসে দেখি আম্মু পাশের বাসায় জাবেদ আন্টির সাথে ড্রয়িং রুমে ছোট্ট সোফাটায় বসে টিভির কোনো সিরিয়াল নিয়ে কী বিষয় জানি কথা বলছে। তাদের গভীরতম সিরিয়াসনেস আলোচনা মুগ্ধ থাকায় আর উল্টো হয়ে বসে থাকার জন্য আমার দিকে এখনও তাদের নজর এসে পড়েনি। আমি সেই সুযোগে দীর্ঘ শ্বাস নিয়ে নিঃশব্দে আস্তে আস্তে বাসার ভিতরে প্রবেশ করলাম। পায়ে থেকে জুতো দুটো চট করে খুলে শব্দবিহীন আস্তে করে জুতোর বাক্সে রাখলাম। আম্মুর দিকে আরও চোখে একবার তাকিয়ে উঠে দ্রুত নিজের রুমের দিকে এক ছুট দিলাম। আমার জামার এমন বেহাল অবস্থা দেখলে নিশ্চয়ই আম্মু এই নিয়ে আমার উপর এক ঝাঁক প্রশ্ন টর্নেডো ট্যাগ করতেন। রুমে এসে পড়া ছোট টেবিলে কাঁধের ব্যাগটা রাখলাম। আলমারি থেকে হালকা গোলাপি কালারের একটা কামিজ নিয়ে ওয়াশরুমে গেলাম শাওয়ার নেওয়ার জন্য। এই মুহূর্তে লম্বা এক শাওয়ার নেওয়া খুব দরকার। গা কেমন গুলিয়ে আসছে, সাথে মাথাও ঘুরছে। ওয়াশরুম থেকে বের হয়ে আগে হাতের কাপড়গুলো বারান্দায় গিয়ে টান টান করে ছেড়ে ভালো করে মেলে দিলাম। জামার দাগগুলো উঠাতে আমার অনেক হেসপেশ করতে হয়েছে। আম্মু যাতে কিছু বুঝতে না পারে তার জন্য শুধু এত কষ্ট করা। হাত দুটো প্রচণ্ড লাল হয়ে আছে জামার থেকে ঘষে ঘষে দাগ ওঠানোর ফলে। মাথার টাওয়ালটাও খুলে ভেজা চুলগুলো মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে থমকে দাঁড়ালাম আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। নাক অদ্ভুতভাবে কেমন লাল হয়ে আছে। সকালে সে ভিজা জামায় ক্লাস করার দরুন ঠান্ডা লেগে গেছে ইতিমধ্যে। মাথাটা কেমন ফাঁকা ভার ভার লাগছে। ঠান্ডায় কিছু ভালোও লাগছে না। এই ঠান্ডায় জ্বর বাবাজি আগমন আবার না উঠলেই হবে। বিছানায় গিয়ে কাঁথাটা টেনে গায়ে এলিয়ে দিলাম, আর সাথে সাথে চোখে এক ঝাঁক ঘুম এসে ভর করলো। ভার্সিটির ক্লাস শেষে জায়ান মাঠে এসে একবার ভালো করে আশেপাশে চোখ বোলালো। কি জানি মনে করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দিকে পা বাড়ালো, কিন্তু আশেপাশে খালি, তেমন কোলাহল নেই এইদিকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বাজতে আরও 10 মিনিটের মতো আছে। এত তাড়াতাড়ি তো ভার্সিটি থেকে বাসা যাওয়ার কথাও না। তাহলে কোথায় গেল মেয়েটা? একজন ছেলে তার পাশ দিয়ে যাচ্ছিল। জায়ান ভ্রুকুচকে থামিয়ে হাতের ইশারায় তাকে কাছে আসতে বলল। জি ভাইয়া, কিছু বলবেন? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। তোমাদের ক্লাস কি এখন শেষ না? না ভাইয়া, ক্লাস তো শেষ হয়েছে আরও 2 ঘন্টা আগে। লাস্টের 2টো ক্লাস আজ অফ ছিল, তাই আমাদের 12টার দিকে ক্লাস শেষ হয়ে গিয়েছে। ও। জায়ান বিরক্তি নিয়ে বাইকের সামনে এসে পকেট থেকে বাইকের চাবিটা বের করে স্টার্ট দিল বাসা যাওয়ার জন্য। আজ রবিবার, নাফিসের ব্যাংক বন্ধ। মিস্টার সাফাত হোসেনের স্কুলে পরীক্ষা চলছে। সকালের দিকে তার ডিউটি ছিল, দুপুরের দিকে নেই, তাই সে আপাতত এই সময় বাসায় আছে। খাবার টেবিলে মিস্টার সাফাত, নাফিস, নাবেলা, মিসেস উম্মি একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। মিসেস উম্মি কপাল গম্ভীর খাত করে নাবিলার দিকে তাকিয়ে আছে। চেহারাতে এক দুশ্চিন্তার ছাপ তার। মেয়েটা নাক টেনে খাচ্ছে, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। গালগুলো কেমন ফোলা ফোলা, সাদামাটা, ফ্যাকাশা হয়ে আছে। মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চেহারায় হুট করে বিশ্বের এক চিন্তা রাজ্য এসে ভর করলো। মিস্টার সাদাফের দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা, কালা মুন্সি এখন কোথায় বসে বলতে পারবে? মিস্টার সাদাফ ভাতের লোকমাটা মুখের সামনে এনে থেমে গেলেন। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ভ্রুকুটি কুচকে বিপরীতে বললেন, হঠাৎ তার কথা জিজ্ঞেস করছো যে?
এত কথা কেন বলো? দরকার আছে বলেই তো জিজ্ঞেস করছি, বিনা কারণে তো আর করছি না। এখন বলো, জানে কি জানো না? মিসেস উম্মের চটমট উত্তর। আগে যেখানে বসতো এখন সেখানেই বসি। ঠিক আছে, গম্ভীর হয়ে বলল। তা হঠাৎ তোমার তার কি এমন দরকার পড়লো বললা না যে? ভাবছি আজ তার কাছে যাব, সাথে তুমিও যাবো আমার সাথে। তা কি কারণে যাব শুনি? নাবিলার জন্য পড়া পানি আনতে যাব, সাথে জেনে আসবে মেয়েটার উপর কেউর বাজে কুনজর পড়েছে কিনা। মেয়েটার দিকে একবার ভালো করে তাকিয়েছ? মেয়েটা যে দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছে। প্রথম দিন ভার্সিটিতে গিয়ে এত জ্বর বাঁধালো, আর আজ গিয়ে ঠান্ডাও বাঁধালো। নাবিলা খাওয়া বন্ধ হয়ে গেল। থমথম হয়ে মার দিকে একবার তাকালো তার এমন আজগুবি কথা শুনে। জ্বর ঠান্ডার সাথে হুজুরের কি সম্পর্ক? সে এখানে এটাই বুঝে উঠতে পারছে না। আম্মু, এমনটা সিজন চেঞ্জের জন্যও তো হতে পারে। কালা মুন্সির কাছে না গিয়ে ওকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, এতে আরও ভালো হবে। তুই চুপ থাক নাফিস। কোনো সিজন চেঞ্জের জন্য এমন হয়নি। আমি ভালো করেই তা জানি। ছোট থেকে ওর সাথে এমন অনেক হয়েছে। কেউ একটু সুন্দর বলে অদ্ভুতভাবে তাকালে অমনি পরের দিন অসুস্থ হয়ে পড়তো মেয়েটা। আজও তেমনটা হয়েছে। না হলে ভার্সিটি থেকে আসার পরপরই 2 দিন কেন এত অসুস্থ হয়ে পড়বে? নিশ্চয়ই কেউ বদকু নজরে তাকিয়েছিল। মাঝে 2-3 দিন কেটে গেল। নাবিলা অসুস্থ থাকায় ভার্সিটি আসেনি। ঠান্ডায় গলায় ফুলে টনসিল হয়ে গেছে, গলার সুরও অনেকটা বসে গেছে, যার কারণে কথা বলতে তার খুব কষ্ট হয়। জায়ান গত 2-3 দিন ধরে ভার্সিটিতে এসে ক্লাস শুরু হওয়ার আগে এবং ক্লাস শেষে নিয়ম মাফিক করে একবার হলেও চোখ বুলিয়ে এত সবার মাঝে নাবিলাকে খুঁজে সে। কেন খুঁজে তা সে জানে না, কিন্তু বিরক্তি নিয়ে মেয়েটাকে খুঁজে। নাবিলার হঠাৎ কোনো খোঁজ খবর নেই। রিয়াকে ভার্সিটিতে আসতে দেখে, কিন্তু তার সাথে নাবিলাকে আর দেখা যায় না। কাউকে জিজ্ঞেসও করতে পারছে না। জিজ্ঞেস করলে কে না কি মনে করে বসে এই ভেবে। এই প্রথম সে কোনো মেয়েকে এত খুঁজছে, এটাও কিসের জন্য? তার সাথে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করার জন্য? এটাই ভাবাচ্ছে খুব করে জায়ানকে। যে জায়ান কোনো মেয়েকে এক চুলো পাত্তা দিত না, সে জায়ান এখন এত ভিড়ের মাঝে একটা মেয়েকে খুঁজছে। জায়ান আনমনে অন্য মস্তিষ্কে থাকায় বন্ধু আড্ডা মহলের মাঝে বলে ওঠে, মেয়েটা আসলে 1 নম্বর ফাঁকিবাজি, তাই তো আসছে না। কি ভাজ? রাফি বলে উঠল, ফাঁকিবাজ? তো মাইয়াটা কিঠায়? কার কথাই বা বলছিস? আমরাও একটু শুনি। হু ইজ দ্য লাকি গার্ল? শিহাব বলে উঠল। হঠাৎ শিহাবের এমন কথা জায়ানের হুঁশ আসে। সে কিছুটা থতমত খেয়ে যায়, আরও চোখে তাকিয়ে দেখে রাফি, আকাশ, শিহাব তার দিকে কেমন বাঁকা চোখে তাকিয়ে আছে, যা তার চোখে কোনোভাবেই ভালো ঠেকাচ্ছে না। তার এখন নিজের উপরই নিজেরই খুব রাগ লাগছে। কেন যে সে ভুল জায়গায় মুখ ফসকে ভুল কথাটা বলতে গেল। কপাট রাগ নিয়ে জায়ান বলে উঠল, মাইয়া পাইলি কই? জায়ান বলল, তুই তো কলি। শিহাব বলে উঠল, সব জায়গায় খালি যে মাইয়া মাইয়া করস, তাই মাইয়া মাইয়া শুনবি ভালো কথা তো আর শুনবি না। কানে নিচে 2টা কষি দিলে ঠিকই শুনবি। সে দিস। এখন চল ক্যান্টিনে যাই, খুব ক্ষুধা লেগেছে আমার। ক্যান্টিন থেকে এসে একটা কেন 2টা দিস। তোর জন্য আজ শিহাবের গালকে লাল করার অফার দিলাম আমি, আকাশ বলে উঠল। শিহাব রেগে মেগে আকাশের পিঠে ধুম করে 2-3 কিল বসিয়ে দিল। এতে জায়ান রাফি হো হো করে হেসে দিল। আকাশে আজ অনেক শুভ্র মেঘ জমেছে, চারপাশে অনেক ছোটাছুটি করছে। তার মাঝে বিদ্যুৎগুলো হঠাৎ করে কিছুক্ষণ পর পর চিলিক দিয়ে উঠছে। চারপাশে মৃদু হালকা বাতাসও বইছে। হয়তো মাঝরাতে বা শেষ রাতের দিকে বৃষ্টি আসবে। সন্ধ্যার দিকে ভাইয়ের সাথে নাবিলা হাঁটতে বের হয়েছে। বাবার ভাইয়ের সাথে তার হুটহাট এমন বিনা প্ল্যানে রাতে হাঁটতে বের হওয়া খুব ভালো লাগে। আর আবহাওয়া যদি এমন হয় তাহলে তো কথাই নেই। হাঁটতে হাঁটতে তারা বাসার কাছে চাষারা শহীদ মিনারে এসেছে। শহীদ মিনারের টঙের দোকানের সামনে এসে নাফিস বোনের দিকে তাকিয়ে বলল, তা কিছু মিছু খাবি? 1 কাপ কড়া জলপাই চা। চোখগুলো ছোট করে হেসে বলল। নাফিস বোনের নাক টেনে সামনে ছোট কাটা চুলগুলো হাত দিয়ে আলতোভাবে এলোমেলো করে দিল। সে জানতো তার বোন এই কথাটাই বলবে। তার যে জলপাই চা খুব পছন্দ সেটা আর কেউ না জানলেও নাফিস ভালো করেই জানে। বস, আমি অর্ডার দিয়ে আসছি। নাবিলা টঙের সামনে ইট দিয়ে যে উঁচু জায়গাটা, সেখানে এসে বসল। নাফিস টঙের দোকানে দাঁড়িয়ে আছে, চা নিয়ে বোনের কাছে আসবে। আশেপাশে আরও অনেকেই সারি সারিতে বসে আছে, কেউ প্রিয়তমার সাথে, কেউ বা বন্ধু মহলের সাথে, আবার কেউ একা। জায়ান আজ বাবার সাথে অফিসের এক কাজে বিকালের দিকে নারায়ণগঞ্জ এসেছে। অফিসের কাজ মাত্র শেষ হলো, সবে মাত্র তো বাসায় ফিরবে। কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় তার বাবার সাথে এক বয়স্ক লোকের সাথে দেখা হয়ে গেল। তখন থেকেই দুজন তাদের কথার মাঝে এতই হারিয়ে গেছে, জায়ান যে তাদের মাঝে দাঁড়িয়ে আছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।
কথার ধরন শুনে মনে হচ্ছে অনেক দিনের পুরনো পরিচয় হবে তাদের। জায়ান কিছুটা বিরক্তি নিয়ে তাদের থেকে কিছু দূরে চাষারা শহীদ মিনারের পাশে যে শপিং মল আছে সেখানে ফাঁকা একটা জায়গায় দেখে চুপ করে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। তার কাছে একঝাঁক মানুষের কোলাহল, ভিড় এইসব কোনো কালেই ভালো লাগে না। যথাসম্ভব এইসব থেকে নিরিবিলি জায়গা থাকতে পছন্দ করে। বিরক্তি নিয়ে বাবার দিকে একবার তাকালো, এখনও তার বাবা গল্পে মেতে আছে। জায়ান যে তার সাথে আছে তা যেন ভুলেই গেছে। চোখ ফিরিয়ে আশেপাশে তাকাতে লাগলো জায়ান। হঠাৎ একঝাঁক ভিড়ের মাঝে কালো কামিজ পরিহিত একটি মেয়েকে দেখে কিছুটা থমকে গেল। চোখ দুটো ফিরিয়ে নিচে তাকালো, আবারও কি জানি ভেবে তাকালো। ভিড়ের মধ্যে সেই মেয়ের দিকে চুলগুলো উঁচু করে আধো খোপা করা, চোখ জোড়াতে গোল ফ্রেমের চিকন চশমা পরা, ছোট কাটা কাটা চুলগুলো এলোমেলো হয়ে কিছুক্ষণ পর পর হালকা বাতাসে উঠছে। ঠোঁট কামড়ে আশেপাশে বারবার তাকাচ্ছে আর বাম হাত দিয়ে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিচ্ছে। জায়ান কুঁচকে থাকা ভ্রুটা আরও খাত করে হাতের ঘড়ির দিকে তাকিয়ে একবার গম্ভীর হয়ে বলে উঠল, মিস ফাঁকেবাজি নারায়ণগঞ্জে এখানে এ সময়?